গল্পের শুরুতেই আমরা দেখতে পাই গ্রেসফিল্ড নামের একটা সুন্দর অনাথ আশ্রম। এই আশ্রমটা চার তরফ থেকে সবুজ মাঠ আর ঘন জঙ্গলে ঘেরা। এখানকার বাচ্চারা একে অপরকে নিজেদের ভাই বোন মনে করে। ওদের দেখাশোনার জন্য ইসাবেলা নামের একজন মহিলা আছে। বাচ্চারা তাকে মা বলে ডাকে। মা ইসাবেলা সবাইকে খুব ভালো করে পড়াশোনা শেখায়। প্রতিদিন তাদের আইকিউ টেস্ট নেওয়া হয়। ইসাবেলা বলে যে বাইরে থেকে কেউ দত্তক নিলে বাচ্চারা যাতে সহজে মানিয়ে নিতে পারে তাই এই পড়াশোনা। কিন্তু এই আশ্রমের দুটো নিয়ম খুব অদ্ভুত। সব বাচ্চার গলায় একটা করে নাম্বার ট্যাটু করা থাকে। এই নাম্বার দিয়েই সবার পরিচয় হয়। কেউ কখনো আশ্রমের চারপাশের কাঠের বেড়া পার হতে পারে না। একটা বড় মেন গেটের কাছে যাওয়ারও কারো অনুমতি নেই। ইসাবেলা বলে যে বাইরের দুনিয়া খুব বিপজ্জনক, তাই তাদের সব সময় বেড়ার ভেতরে থাকতে হয়। এখানেই আমাদের দেখা হয় আশ্রমের 3 চালাক বাচ্চা, এমা, নরম্যান আর রেড সাথে। দুপুরের সময় সবাই মিলে লুকোচুরি খেলে। নরম্যান তার বুদ্ধি দিয়ে সবাইকে খুব সহজে খুঁজে বের করে। সে সবচেয়ে চটপটে এমাকেও নিজের বুদ্ধিতে ধরে ফেলে। এই খেলা আসলে তাদের বুদ্ধির বিকাশের একটা অংশ। ঠিক তখনই খবর আসে কনি নামের 6 বছরের একটা ছোট মেয়েকে কেউ দত্তক নিয়েছে। কনি খুব মিষ্টি একটা মেয়ে যে সবসময় একটা খরগোশের টেডি বিয়ার সাথে রাখে। আশ্রমের নিয়ম হলো একবার কেউ চলে গেলে আর ফিরে আসে না। সন্ধ্যার সময় কনির বিদায় হয়। সবাই খুব মন খারাপ করে। কনি সবাইকে চিঠি লেখার কথা বলে, কিন্তু নরম্যান আর রে ভাবে যে আজ পর্যন্ত কেউ কোনো চিঠি পাঠায়নি। মা ইসাবেলাকে সাথে নিয়ে কনি মেন গেটের দিকে চলে যায়। এর কিছুক্ষণ পর এমা আর নরম্যান হল পরিষ্কার করছিল। তখনই এমার চোখে পড়ে টেবিলের ওপর কনির সেই প্রিয় টেডি বিয়ারটা পড়ে আছে। এমা খুব চিন্তা করে, কারণ কনি এটা ছাড়া কোথাও যায় না। রে এসে বলে মেইন গেটের লাইট জ্বলছে, যার মানে কনি এখনো ওখানেই আছে। এমা আর নরম্যান কনির টেডি বিয়ারটা নিয়ে দ্রুত মেইন গেটের দিকে ছুটে যায়। গেটের কাছে গিয়ে তারা একটা বড় ট্রাক দেখতে পায়। তারা ভাবে কনি হয়তো এই ট্রাকের ভেতরেই আছে। নরম্যান আর এমা ট্রাকের ভেতরে উঁকি দেয়। ভেতরের দৃশ্য দেখে দুজনের তো হোশ উড়ে যায়। ট্রাকের ভেতরে কনির মৃতদেহ রাখা ছিল আর তার বুকে একটা লাল ফুল রাখা ছিল। এমা ভয়ে কাঁপতে থাকে আর তার হাত থেকে টেডি বিয়ারটা মাটিতে পড়ে যায়। তখনই তারা কার যেন আসার শব্দ শুনতে পায়। নরম্যান বুদ্ধি করে এমার হাত ধরে ট্রাকের নিচে লুকিয়ে পড়ে। সেখানে তারা দেখে দুটো বড় বড় ভয়ঙ্কর রাক্ষস আসে। সেই দুই রাক্ষস কনির বডিটা ট্রাক থেকে নামিয়ে একটা পানির ক্যাপসুলে ভরে ফেলে। সেখানে রাক্ষসগুলো নিজেদের মধ্যে কথা বলছিল যে এখানকার মানুষদের মাংস নাকি সবচেয়ে ভালো মানের হয়। তারা বলে এই বাচ্চাদের আসলে তাদের খাওয়ার জন্যই এখানে বড় করা হচ্ছে। ওদের কথা শুনে এমা আর নরম্যান পুরো সত্যটা বুঝে ফেলে। তাদের এই অনাথ আশ্রম আসলে কোনো ভালো জায়গা নয়, এটা মানুষ চাষের একটা ফার্ম, যেখানে বাচ্চাদের রাক্ষসদের খাবার বানিয়ে রাখা হয়। ঠিক তখনই সেখানে মা ইসাবেলা আসে। সে রাক্ষসদের সাথে খুব স্বাভাবিকভাবে কথা বলে। সে কথা দেয় যে পরের বার সে তাদের জন্য আরও বুদ্ধিমান বাচ্চা তৈরি রাখবে, কারণ রাক্ষসদের কাছে বুদ্ধিমান বাচ্চার মাংসই সেরা। এর মধ্যে একটা রাক্ষস বাতাসের মধ্যে বাচ্চার গন্ধ পায়। সে নিচে খেয়াল করতেই মাটিতে কনির সেই টেডি বেয়ারটা দেখতে পায়। রাক্ষসটা সেটা তুলে ইসাবেলাদের হাতে দেয়। ইসাবেলা টেডিটা দেখে বুঝে যায় যে কোনো বাচ্চা নিশ্চয়ই এখানে এসেছিল। তবে এমা আর নরম্যান রাক্ষসরা দেখার আগেই সেখান থেকে পালিয়ে সোজা জঙ্গলে চলে যায়। জঙ্গলে এসে এমা কান্নায় ভেঙে পড়ে। তার বিশ্বাস হচ্ছিল না যে তার ভালোবাসার মা ইসাবেলা এতটা খারাপ, আর তারা যে জায়গায় থাকে সেটা কোনো আশ্রম নয়, বরং একটা মানুষের ফার্ম। নরম্যান তাকে সান্ত্বনা দেয় আর বলে তাদের এখান থেকে পালাতে হবে। এমা বলে তারা একা পালাবে না, আশ্রমের বাকি সব বাচ্চাদেরও তারা সাথে নিয়ে যাবে। নরম্যানও তাকে সাহায্য করার কথা দেয়। পরের দিন এমা আর নরম্যান আশ্রমে একদম স্বাভাবিক থাকার চেষ্টা করে, যাতে ইসাবেলা তাদের উপর কোনো সন্দেহ না করে। দুজন গোপনে আশ্রমের সেই কাঠের বেড়ার কাছে যায়। নরম্যান বলে এখান থেকে পালাতে হলে খুব শক্ত পরিকল্পনা করতে হবে। যতক্ষণ না পুরো প্ল্যান তৈরি হচ্ছে ততক্ষণ বাকিদের এই সত্যটা জানানো যাবে না, নাহলে সবাই ভয় পেয়ে যাবে। এরপর তারা এলাকা দেখার জন্য বেড়া পার হয়। জঙ্গলের শেষে গিয়ে তারা দেখে সামনে একটা বিশাল আর উঁচু দেওয়াল দাঁড়িয়ে আছে। কোনো সাহায্য ছাড়া এই দেওয়াল ডিঙানো একদম অসম্ভব। নরম্যান বুঝতে পারে দেওয়াল ডিঙানোর জন্য তাদের কিছু মজবুত দড়ির ব্যবস্থা করতে হবে। অন্যদিকে মাঠে খেলতে থাকা বাচ্চারা হঠাৎ চিন্তিত হয়ে পড়ে, কারণ তাদের একটা ছোট মেয়ে হারিয়ে গিয়েছিল। ঠিক তখনই মা ইসাবেলা সেখানে আসে। বাচ্চাদের চিন্তিত দেখে সে একটুও ঘাবড়ায় না। সে পকেট থেকে ঘড়ির মতো একটা অদ্ভুত যন্ত্র বের করে। স্ক্রিনে কিছু দেখে সে সোজা জঙ্গলের দিকে হাঁটা দেয়। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ইসাবেলা সেই হারিয়ে যাওয়া মেয়েটিকে সাথে নিয়ে ফিরে আসে। এটা দেখে এমা আর নরম্যান বুঝে যায় যে ইসাবেলা সবার শরীরে গোপন ট্র্যাকার বসিয়ে রেখেছে। এই ট্র্যাকারের সাহায্যে সে সবার সঠিক অবস্থান জেনে যায়, যার মানে এখন তাদের পালানো আরো কঠিন হয়ে গেল। পরের দিন এমা আর নরম্যান আবার জঙ্গলে যায় আর একটা ফাঁপা গাছের ভেতর কিছু দড়ি লুকিয়ে রাখে। ঠিক তখনই রে সেখানে চলে আসে আর তাদের হাতে নাতে ঝরে ফেলে। রে সরাসরি জানতে চায় তারা কি লুকাচ্ছে। নরম্যান আর এমা কোনো কিছু না লুকিয়ে রেকে সেই রাতের সব সত্য বলে দেয়। রে খুব বাস্তববাদী ছেলে ছিল। সে কোনো নাটক না করে সঙ্গে সঙ্গে ওদের কথা বিশ্বাস করে নেয় আর বলে এই মিশনে সেও তাদের সাহায্য করবে। এরপর তারা লাইব্রেরিতে যায়। সেখানে রে তাদের কিছু বিশেষ বই দেখায়। সেই সব বইয়ে একটা প্যাঁচার ছাপ ছিল আর চারপাশে অদ্ভুত কোড লেখা ছিল। তারা সবাই মিলে সেই কোড উদ্ধার করে জানতে পারে উইলিয়াম মিনার্ভা নামের এক লোক এই আশ্রম
আশ্রমের আসল সত্য জানে। সেই বইগুলোর মাধ্যমে বাচ্চাদের জন্য গোপন বার্তা ছেড়ে গেছে। সেখানে লেখা ছিল সব বাচ্চার এই আশ্রম থেকে পালিয়ে যাওয়া উচিত। এই তথ্য পেয়ে বাচ্চারা আশায় নতুন আলো দেখতে পায়। সন্ধ্যার সময় ইসাবেলা সবাইকে মেন হলে ডেকে পাঠায়। সে সবাইকে জানায় যে বাচ্চাদের দেখাশোনার জন্য একজন নতুন সহকারী এসেছে। তার নাম সিস্টার ক্রোন। ক্রোন দেখতে বেশ অদ্ভুত আর ভয়ঙ্কর ছিল। তাকে দেখে এমা, নর্মাল আর রে চিন্তায় পড়ে যায়, কারণ এখন তাদের ওপর নজর রাখতে একজন নয়, দুজন শত্রু চলে এসেছে। এদের চোখ ফাঁকি দিয়ে পালানো এখন আরো কঠিন হয়ে গেল। পরের দিন তারা তিনজন একটা নতুন চাল চালল। তারা আশ্রমের সব বাচ্চাদের মাঠে জড়ো করে আবার লুকোচুরি খেলা শুরু করলো। তবে এবার তারা খেলার ছলে বাচ্চাদের লুকিয়ে থাকা আর বিপদের সময় পলায়ন শেখাতে লাগলো, যাতে পালানোর দিনে কেউ ভয় না পায়। সেদিন রাতে তারা গোপনে এক জায়গায় দেখা করে। নরম্যান বলে যে সে একটা জিনিস লক্ষ্য করেছে, তারা যে পরিকল্পনা করছে তার খবর আগে থেকেই ইসাবেলা পেয়ে যাচ্ছে। তার মানে নিশ্চিতভাবে বাচ্চাদের মধ্যেই কেউ একজন ইসাবেলার জন্য গুপ্তচরগিরি করছে। গুপ্তচরকে ধরতে নরম্যান এক দারুণ প্ল্যান বানায়। সে একই বয়সে ডন আর গিল্ডা নামের দুজন বাচ্চাকে দলে নেওয়ার সিদ্ধান্ত নেয়, যাদের উপর তাদের সন্দেহ ছিল। নরম্যান আর এমা যখন ডন আর গিল্ডাকে রাক্ষসদের সত্য জানায়, তখন ডন প্রথমে তা বিশ্বাস করতে চায় না। এমা তখন কেঁদে ফেলে আর বলে কনি আর এই দুনিয়ায় নেই। এমার চোখের পানি দেখে গিল্ডা সত্যটা বিশ্বাস করে নেয়, কারণ সে জানতো এমা কখনো মিথ্যা বলবে না। এরপর ডন মেনে নেয়। এবার গুপ্তচরকে হাতে নাতে ধরতে নরম্যান তাদের দুটো মিথ্যা জায়গার কথা বলে। সে গিল্ডাকে খাটের নিচে আর ডনকেও একটা গোপন জায়গার কথা বলে। সে দেখতে চেয়েছিল ইসাবেলা কোনটা জানতে পারে। সেই রাতেই এক বাচ্চা গোপনে ইসাবেলার দরজার নিচে একটা গোপন চিঠি ফেলে দিয়ে আসে। সেখানে লেখা ছিল দড়িগুলো কোথায় লুকানো আছে। আর নরম্যান খুব চালাক ছেলে। পরদিন সকালে তারা দড়ি লুকানোর জায়গায় গিয়ে দেখে দড়িগুলো গায়েব হয়ে গেছে। যেহেতু এই জায়গার কথা শুধু ডন আর গিল্ডা জানতো, তাই সন্দেহ তাদের উপরই যায়। রে রেগে গিয়ে বলে সে আগেই বলেছিল ওই দুজনকে বিশ্বাস না করতে। কিন্তু নরম্যান শান্তভাবে হেসে বলে যে আসল গুপ্তচর ডন বা গিল্ডা নয়। সে বলে আসল গুপ্তচর কে তা জানার জন্য সে তৃতীয় একটা গোপন জায়গার কথা শুধু একজন বিশেষ মানুষকেই বলেছিল। নরম্যান রের দিকে তাকিয়ে বলে যে আসল গুপ্তচর আর কেউ নয়, বরং তুমি রে। রে চুপ হয়ে যায় আর সত্য মেনে নেয়। সে নিজের জীবন বাঁচাতে ইসাবেলার সাথে চুক্তি করেছিল। সে বাচ্চাদের খবর ইসাবেলাকে দিত আর বদলে ইসাবেলা তার বয়স বাড়ানো পর্যন্ত তাকে বাঁচিয়ে রাখত। রে বলে সে কনি টেডি বিয়ারটা ইচ্ছা করেই টেবিলে ফেলে রেখেছিল, যাতে এমা আর নরম্যান আসল সত্য জানতে পারে। সে চেয়েছিল এমা আর নরম্যান যেন নিজেদের চোখে ফার্মের আসল সত্য দেখে, যাতে তারা পালানোর প্ল্যান বানায় আর সেও তাদের সাথে এখান থেকে বের হতে পারে। রের এইসব কথা শুনে এমা আর নরম্যান অবাক হয়ে যায়। তবে তারা জানতো রে মনের দিক থেকে খারাপ নয়, সে শুধু নিজেকে বাঁচাতে চেয়েছিল। এমা রেকে বলে যে তারা এখনো তাকে পুরোপুরি বিশ্বাস করে। এরপর তারা রেকে দল থেকে বের না করে একজন ডাবল স্পাই বানিয়ে দেয়। অর্থাৎ রে এখন ইসাবেলার সামনে গুপ্তচর বৃত্তির নাটক করবে আর ভেতরের সব খবর নরম্যান আর এমাকে এনে দেবে। এরপর রে নিজের ঘরে নিয়ে যায় আর মেঝের নিচে একটা গোপন জায়গা দেখায়। সেখানে রে একটা বিশেষ গ্যাজেট লুকিয়ে রেখেছিল। রে জানায় এই গ্যাজেটটা সে নিজে বানিয়েছে, যা শরীরে থাকা ট্র্যাকারের সিগন্যাল নষ্ট করে দিতে পারে, ফলে ইসাবেলা তাদের অবস্থান জানতে পারবে না। সন্ধ্যার সময় রে ইসাবেলার কাছে যায় আর তার নজর সরাতে একটা মিথ্যে কথা বলে। সে বলে এমা আর নরম্যান মায়ের খাবারে বিষ মেশানোর প্ল্যান করছে। কিন্তু ইসাবেলা শান্তভাবে বলে যে নিয়মানুযায়ী আর মাত্র কয়েক মাস পরেই রেকে দত্তক দেওয়া হবে, অর্থাৎ রের মৃত্যুর সময়ও চলে এসেছিল। ইসাবেলার কথা শুনে রে ভেতরে ভেতরে কেঁপে ওঠে। পরদিন 5 বাচ্চা দড়ির পরীক্ষা করতে সেই উঁচু দেয়ালের কাছে যায়, কিন্তু তখনই সেখানে সিস্টার ক্রোন চলে আসে আর তাদের হাতে নাতে ধরে ফেলে। বাচ্চারা ভেবেছিল এবার তাদের খেলা শেষ, কিন্তু ক্রোন সবাইকে অবাক করে দিয়ে বলে যে সে তাদের সাহায্য করতে চায়। সে তার কলার সরিয়ে একটা দাগ দেখায়। ক্রোন বলে তার শরীরে একটা সিপ্রেক্ট চিপ লাগানো আছে, যদি কোনো বাচ্চা পালিয়ে যায় তবে হেডকোয়ার্টার থেকে চিপের মাধ্যমে তাকে মেরে ফেলা হবে। ক্রোন আরও বলে সে ইসাবেলাকে সরিয়ে নিজে এই ফার্মের প্রধান হতে চায়। সেদিন রাতে বাচ্চারা ক্রোনের ঘরে যায়। ক্রোন তাদের এই পৃথিবীর আসল আর ভয়ঙ্কর ইতিহাস শোনায়। সে বলে আজ থেকে প্রায় 1000 বছর আগে মানুষ আর রাক্ষসদের মধ্যে যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধ থামাতে দুই পক্ষের মধ্যে একটা চুক্তি হয়। চুক্তি অনুযায়ী দুই দুনিয়া আলাদা হয়ে যায়। তবে রাক্ষসদের খাবারের জন্য মানুষকে একটা শর্ত মানতে হয়। শর্তটি হলো রাক্ষসদের খাওয়ার জন্য মানুষের বাচ্চা দিতে হবে। আর এই জন্যই গ্রেস ফিল্ডের মতো ফার্মগুলো তৈরি করা হয়েছিল। ক্রোন বলে রাক্ষসরা যত বুদ্ধিমান বাচ্চার মগজ খাবে তারা তত বেশি শক্তি পাবে। তাই ইসাবেলা প্রতিদিন বাচ্চাদের এত পড়াশোনা করায় আর আইকিউ টেস্ট নেয়। এই কথার মাঝেই বাচ্চারা ক্রোনকে কানের পেছনে থাকা ট্র্যাকারের বিষয়ে জিজ্ঞেস করে। ক্রোন জানায় বাচ্চাদের কানের পেছনে খুব ছোট একটা ট্র্যাকার লাগানো আছে। এই ট্র্যাকার দিয়ে ইসাবেলা তার ঘড়িতে সবার লোকেশন দেখতে পায়। কিন্তু রে আবেই এই ট্র্যাকার নষ্ট করার যন্ত্র বানিয়ে ফেলেছিল, তাই বাচ্চাদের মুখে কোনো ভয় দেখা যায় না। বাচ্চাদের এই সাহস দেখে ক্রোন ভুলে যায় তারা ট্র্যাকার নষ্ট করার উপায় পেয়ে গেছে।
পরের দিন ক্রোন বাচ্চাদের ঘরে ছিল। ঠিক তখনই সেখানে ইসাবেলা আসে। ইসাবেলার হাতে একটা চিঠি ছিল। সে ক্রোনকে জানায় যে হেডকোয়ার্টার থেকে তাকে অন্য আশ্রমে প্রদান করার আদেশ এসেছে, তাই তাকে এখনই এই আশ্রম ছেড়ে যেতে হবে। এই খবর শুনে ক্রোন ভেঙে পড়ে। সে জানতো ইসাবেলা তাকে প্রমোশন দিচ্ছে না, বরং পথ থেকে সরিয়ে দিচ্ছে। ক্রোন বুঝতে পারে তার আর বাঁচার কোনো পথ নেই। তবে যাওয়ার আগে সে বাচ্চাদের সাহায্যের জন্য একটা বিশেষ কলম রেখে যায়। গেটের কাছে পৌঁছলে ক্রোনের দেখা হয় এই পুরো ব্যবস্থার প্রধান দাদির সাথে। ক্রোন নিজের জীবন বাঁচাতে দাদিকে বলে যে এই আশ্রমের বাচ্চারা পালানোর প্ল্যান করছে আর ইসাবেলা তা লুকাচ্ছে, কিন্তু দাদি ক্রোনের কথা শোনে না। দাদি বলে ইসাবেলা তার সেরা মা আর সে বাচ্চাদের কখনো পালাতে দেবে না। ঠিক তখনই অন্ধকারের মধ্য থেকে একটা বড় ভয়ঙ্কর রাক্ষস বেরিয়ে আসে। ক্রোন ভয়ে চিৎকার করে ওঠে, কিন্তু ইসাবেলার ইশারায় রাক্ষসটা ক্রোনকে আক্রমণ করে সেখানেই মেরে ফেলে। ক্রোন চলে যাওয়ার পর এমা আর নরম্যান কাল বিলম্ব না করে সেই উঁচু দেয়ালের দিকে রওনা হয়। তারা দেয়াল ডিঙিয়ে বাইরের রাস্তা দেখতে চেয়েছিল। অন্যদিকে রে আশ্রমের ভেতর ইজাবেলাকে কথায় আটকে রাখার চেষ্টা করে, কিন্তু ইজাবেলা রে এর চাল বুঝে ফেলে আর তাকে একটা খালি ঘরে আটকে দেয়। তারপর সে সোজা জঙ্গলের দিকে যায়। ঘর থেকে রেকে উদ্ধার করতে সেখানে ডন আসে। ডন তালা ভেঙে রেকে বের করে। মুক্ত হয়ে রে আর ডন এমাদের সতর্ক করতে দৌড়ায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। ইজাবেলা দেয়ালের কাছে পৌঁছে যায়। সে এমা আর নরম্যানকে বকা দিয়ে বলে সে তাদের সব দিয়েছে, ভালো খাবার, পোশাক আর ভালোবাসা, তাও তারা নিয়ম ভাঙার চেষ্টা করলো। তখনই এমা পিছন থেকে এসে ইজাবেলাকে শক্ত করে জড়িয়ে ধরে। সে নরম্যানকে বলে দেয়াল ডিঙিয়ে পালিয়ে যেতে, কিন্তু ইজাবেলা এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নেয় আর রাগে এমার পা এমনভাবে মুচড়ে যায় যে তার পা ভেঙে যায়। এমা ব্যথায় চিৎকার করে ওঠে। এমার এই অবস্থা দেখে নরম্যান থামে। সে এমাকে রেখে একা পালাতে অস্বীকার করে। ইজাবেলা হেসে জানায় যে কাল নরম্যানকে দত্তক নেওয়া হবে, অর্থাৎ কাল নরম্যানের শেষ দিন, আর তাকে রাক্ষসদের হাতে তুলে দেওয়া হবে। সেদিন রাতে 4 বাচ্চা এক ঘরে জড়ো হয়। রে নরম্যানকে বলে তাদের কাছে শুধু আজকের রাতটুকু আছে। তারা কাল সকালে নরম্যানের পায়ে চোট পাওয়ার নাটক করবে অথবা তাকে আশ্রমে লুকিয়ে রাখবে যাতে তার বিদায় আটকে যায়। কিন্তু নরম্যান এই প্ল্যান সরাসরি মানতে না করে দেয়। সে বলে সে পালালে বা লুকোলে ইজাবেলা পুরো আশ্রমের নিরাপত্তা আরো বাড়িয়ে দেবে, তখন বাকিদের পালানো চিরতরে অসম্ভব হয়ে যাবে। নরম্যান আবেগপ্লুত হয়ে বলে বন্ধুদের বাঁচানোর জন্য সে নিজের জীবন হাসি মুখে বিসর্জন দিতে প্রস্তুত। পরদিন সকালে নরম্যান শান্ত মনে ব্যাগ গোছাতে শুরু করে। তখনই আলমারির কোণে সে সেই গোপন কলমটা দেখতে পায় যা সিস্টার ক্রোন রেখে গিয়েছিল। নরম্যান বুঝে যায় এটা সাধারণ কোনো কলম নয়, এর ভেতরে বাইরের দুনিয়ার কোনো গোপন তথ্য বা মানচিত্র আছে। সে কলমটা পকেটে রেখে দেয়। যাওয়ার আগে নরম্যান কাউকে কিছু না জানিয়ে দেয়ালের ওপর উঠে যায়। সে দেখতে চেয়েছিল দেয়ালের ওপারে কি আছে, কিন্তু ওপরে পৌঁছে তার তো একদম হোশ উড়ে যায়। দেয়ালের ওপারে কোনো জমি ছিল না, বরং ছিল একটা বিশাল আর গভীর খাদ। এত গভীর খাদ থেকে পড়লে বাঁচা অসম্ভব। নরম্যান বুঝতে পারে এটা পার হতে হলে রাক্ষসদের ব্যবহৃত একটা সেতু খুঁজে বের করতে হবে। নরম্যান দ্রুত নেমে আশ্রমে ফিরে আসে। সে একটা কাগজে খাদের ছবি আর মানচিত্র এঁকে ফেলে। সে লেখে যে দেয়ালের ওপারে গভীর খাদ আছে, তাই সরাসরি লাফ দেওয়ার ভুল যেন তারা না করে। তাদের ইজাবেলার কন্ট্রোল রুমের কাছে থাকা সেই সেতুটা খুঁজে বের করতে হবে। নরম্যান মানচিত্র আর কলমটা এমার তোষকের নিচে লুকিয়ে রাখে। সন্ধ্যার সময় নরম্যানের বিদায়ের সময় চলে আসে। সবাই হলে জড়ো হয়। ছোট বাচ্চারা ভাবছিল নরম্যান ভালো কোনো পরিবারে যাচ্ছে, তাই তারা খুশি ছিল। কিন্তু এমা, রে, ডন আর গিল্ডা কান্নায় ভেঙে পড়ে। এমা ভাঙা পা নিয়েই নরম্যানকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। নরম্যান এমার চোখের পানি মুছে সবাইকে বিদায় জানিয়ে ইজাবেলার সাথে গেটের দিকে হেঁটে যায়। ইজাবেলা তাকে সেই ভয়ঙ্কর গেট পার করে ভেতরে একটা ঘরে নিয়ে যায়। সেখানে পিটার নামের এক ধনী লোকের সাথে নরম্যানের দেখা হয়। পিটার তাকে জানায় যে সে এই মানুষ চাষের এই পুরো ব্যবস্থার প্রধান। নরম্যানের বুদ্ধিতে পিটার খুব মুগ্ধ হয়েছিল। সে এই দুনিয়ার চুক্তির বিষয়ে নরম্যানকে বলতে থাকে। নরম্যান শান্তভাবে বলে তার এসব জানার দরকার নেই, সে স্বেচ্ছায় বন্ধুদের বাঁচাতে এসেছে। পিটারের আড়ালে থাকা এক বড় ভয়ঙ্কর রাক্ষস বেরিয়ে এসে নরম্যানকে শেষ করে দেয়। অন্যদিকে আশ্রমে এমার কান্নাই থামছিল না। নরম্যানকে হারানোর শোকে এমা একদম ভেঙে পড়েছিল। তার ভাঙা পায়ের কারণে সে বিছানা থেকে উঠতে পারছিল না। এর মধ্যে ইজাবেলা তার ঘরে আসে। সে এমার মাথায় হাত বুলিয়ে খুব মিষ্টি করে বলে যে এমা এই আশ্রমে সবচেয়ে বুদ্ধিমান মেয়ে। সে তার কষ্ট বোঝে, তবে এমাকে সত্য মেনে নিতে হবে। এরপর সে বলে যে সে চায় এমা এখানকার পরবর্তী মা হওয়ার ট্রেনিং শুরু করুক। এতে সে রাক্ষসদের খাবার হওয়া থেকে বেঁচে যাবে আর খুব আরামের জীবন পাবে। ইজাবেলার কথা শুনে এমা ভেতরে ভেতরে প্রচন্ড ঘেন্না পায়। সে বোঝে ইজাবেলা তাকেও নিজের মতো
মতো একজন কসাই বানাতে চায় যে বাচ্চাদের মৃত্যুর মুখে ঠেলে দেয়। অন্যদিকে রেও খুব কষ্টে ছিল। নরম্যান তার সবচেয়ে ভালো বন্ধু ছিল। সে দিনভর এক কোণে চুপচাপ বসে থাকত। এক সন্ধ্যায় ইজাবেলা রের কাছে গিয়ে হেসে বলে যে তার গুপ্তচরগিরির কাজ শেষ, কারণ এর পরের বার তার বিদায়ের পালা, তাই সে যেন মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যায়। কিন্তু রে একটুও ভয় পায় না। তার চোখে এক অদ্ভুত আলো দেখা যায়, কারণ সে মনে মনে এমন কিছু ঠিক করে রেখেছিল যা পুরো আশ্রমকে নাড়িয়ে দেবে। অবশেষে সেই রাত চলে আসে যা ছিল রের আশ্রমে শেষ রাত। রাতের নিস্তব্ধতায় রে ডাইনিং হলে একা বসেছিল। তখনই সেখানে এমা আসে। এমার পা এখন অনেকটাই ভালো। এমা বলে যে তাদের কাছে এখনো সুযোগ আছে আর তার কাছে একটা দারুণ প্ল্যান আছে। কিন্তু রে তার কথা থামিয়ে দিয়ে বলে এখন অনেক দেরি হয়ে গেছে। নরম্যান চলে যাওয়ার পর সে পালানোর সব আশা ছেড়ে দিয়েছে। তবে সে রাক্ষসদের খাবার হয়ে মরবে না। সে নিজের জন্য অন্য প্ল্যান করেছে। এমা কিছু বুঝে ওঠার আগেই রে একটা দেশলাই কাঠি জ্বালিয়ে নিজের গায়ে আগুন ধরিয়ে দেয়। দেখতে দেখতে আগুনের শিখা রেকে ঘিরে ফেলে আর ধোঁয়ায় ঘর ভরে যায়। এমা এই দৃশ্য দেখে চিৎকার করে ওঠে। চিৎকারের শব্দ শুনে ইজাবেলা পাগলের মতো ছুটে ডাইনিং হলে আসে। এসে সে দেখে পুরো ঘর আগুনে জ্বলছে। এমা কাঁদতে কাঁদতে বলে রে নিজেকে জ্বালিয়ে দিয়েছে। ইজাবেলা ঘাবড়ে গিয়ে পকেট থেকে সেই ট্র্যাকার বের করে দেখে স্ক্রিনে রের সংকেত সেই আগুনের ভেতরেই দেখাচ্ছিল। ইজাবেলা নিশ্চিত হয় যে রে আগুনের ভেতরেই পুড়ছে। সে সময় নষ্ট না করে আগুন নেভানোর যন্ত্র নিয়ে পাগলের মতো আগুন নেভাতে লেগে যায়। কিন্তু ইজাবেলার নজর যেমনই আগুন নেভানোর দিকে যায়, এমা গোপনে সেখান থেকে গায়েব হয়ে যায়। ইজাবেলা পেছনে ফিরে দেখে এমা সেখানে নেই। শুধু তাই নয়, মেঝেতে পড়ে আছে রক্তের কিছু ফোঁটা আর কেটে ফেলা চামড়ার একটা টুকরো। এটা দেখে ইজাবেলা বুঝে যায় বাচ্চারা তার সাথে চাল চেলেছে। সে বুঝতে পারে রে মরেনি, বরং তাকে ধোঁকা দেওয়ার জন্য এই নাটক করা হয়েছে। এরপর গল্পে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আসলে নরম্যান যাওয়ার আগে এমার তোষকের নিচে যে মানচিত্র আর বার্তা রেখে গিয়েছিল তাতে একটা নিখুঁত প্ল্যান লেখা ছিল। নরম্যান জানতো রে নিজেকে জ্বালিয়ে দেওয়ার কথা ভাবছে, তাই সে বার্তায় লিখেছিল রের এই জেদকেই সবচেয়ে বড় হাতিয়ার বানাতে হবে। নরম্যান চলে যাওয়ার পর এমা সেই গোপন চিঠি ডন আর গিল্ডাকে দেখায়। এমা যখন পায়ে আঘাতের নাটক করে বিছানায় শুয়েছিল, তখন ডন আর গিল্ডা অন্য বড় বাচ্চাদের নিয়ে পালানোর সব প্রস্তুতি শেষ করে। রের ওপর ইজাবেলার 24 ঘন্টা নজর ছিল, তাই রে এই পরিকল্পনার কিছুই জানত না। এখন গল্প বর্তমানে ফিরে আসে। আসলে ডাইনিং হলে রে যখন গায়ে তেল ঢেলে আগুন দিতে যাচ্ছিল, এমা শেষ মুহূর্তে তাকে পেছনে টেনে নেয়। এরপর এমা ছুরি দিয়ে খুব দ্রুত রের কানের পেছনের অংশ কেটে সেই ট্র্যাকার বের করে নেয়। এই কারণেই মেঝেতে রক্ত আর চামড়ার টুকরো পড়েছিল। এমা সেই ট্র্যাকার আর রের কিছু পুরনো জামা কাপড় আগুনে ফেলে দেয়। এতে ইসাবেলার ঘড়িতে দেখায় রে আগুনের ভেতরেই আছে। ফলে ইসাবেলা আগুন নেভাতে ব্যস্ত হয়ে পড়ে আর তারা বের হওয়ার সুযোগ পেয়ে যায়। এরপর এমা নিজের কান থেকেও ট্র্যাকার কেটে ফেলে দেয় আর রেকে নিয়ে সোজা জঙ্গলের দিকে দৌড় দেয়। দৌড়াতে দৌড়াতে রে অবাক হয়ে জিজ্ঞেস করে ছোট বাচ্চাদের কি হবে। এমা হেসে বলে ডন আর গিল্ডা আগেই বড় বাচ্চাদের ট্র্যাকার কেটে ফেলেছে আর তারা দেওয়ালের দিকে রওনা হয়েছে। তবে 4 বছরের ছোট বাচ্চাদের তারা সাথে নিচ্ছে না, কারণ তারা এত গভীর খাত পার হতে পারবে না। সে আশ্রমে 4 বছরের বুদ্ধিমান বাচ্চা ফিলকে সব সত্য জানিয়ে এসেছে। সে কথা দিয়েছে 2 বছরের মধ্যে তারা ফিরে এসে ছোটদের উদ্ধার করবে। এদিকে ইসাবেলা লণ্ঠন হাতে একা অন্ধকারের মধ্যে বাচ্চাদের পিছু ধাওয়া করতে জঙ্গলের দিকে দৌড়ায়। বাচ্চাদের কান থেকে ট্র্যাকার ফেলে দেওয়ায় তারা এখন পুরোপুরি মুক্ত। কিছুক্ষণ পর সব বাচ্চা উঁচু দেয়ালের ওপর উঠে যায়, কিন্তু নিচের দিকে তাকাতেই সবার গা শিউরে ওঠে। নরম্যানের কথা একদম সত্য ছিল। দেয়ালের ওপরে এক বিশাল আর ভয়ঙ্কর খাদ, যা লাফিয়ে পার হওয়া অসম্ভব। কিন্তু ডন পুরো শক্তি দিয়ে একটা দড়ি শূন্যে ছুঁড়ে মারে আর খাদের ওপাশের একটা গাছের ডালে আটকে দেয়। একে একে বাচ্চারা হ্যাঙ্গার দিয়ে সেই দড়িতে ভর করে খাদের ওপারে যেতে থাকে। দেখতে দেখতে প্রায় সব বাচ্চা খুব বুদ্ধিমত্তার সাথে খাদ পার হয়ে যায়। এখন দেয়ালের ওপর শুধু এমা একা দাঁড়িয়েছিল। সে পার হওয়ার জন্য দড়ি ধরতেই সেখানে ইসাবেলা এসে হাজির হয়। সে এমাকে থামতে বলে আর হুমকি দেয় যে বাইরের দুনিয়ায় তারা বাঁচতে পারবে না। কিন্তু এমার চোখে আর কোনো ভয় ছিল না। এমা বলে বিদায় মা, আমরা নিজেদের ভাগ্য নিজেরাই লিখব। এই বলেই এমা দড়ি ধরে শূন্যে ভেসে খাদের ওপারে চলে যায়। এমা পৌঁছানো মাত্রই ডন ছুরি দিয়ে দড়ি কেটে দেয়। এখন ইসাবেলার কাছে তাদের কাছে পৌঁছানোর আর কোনো পথ ছিল না। দেওয়ালের ওপর দাঁড়িয়ে ইসাবেলা খাদের ওপারে বাচ্চাদের দেখে। সে চাইলে অ্যালার্ম বাজিয়ে পিশাচদের ডেকে আনতে পারত, কিন্তু এমার সাহস আর বাচ্চাদের সফলতা দেখে তার মন গলে যায়। তখন তার মনে পড়ে যায় নিজের শৈশবের কথা। সেও তো একদিন এখান থেকে পালানোর স্বপ্ন দেখেছিল, কিন্তু ভয়ের কাছে হেরে গিয়েছিল। এরপর মৃদু হেসে সে মনে মনে বলে, যাও সোনামণিরা, নিজেদের মতো করে বেঁচে থাকো। অতঃপর সে এতিমখানায় ফিরে গিয়ে বাকি ছোট বাচ্চাদের বুকে টেনে নেয়। অন্যদিকে আবার ভোরের আলো খুঁড়তেই জঙ্গল পেরিয়ে এক সুন্দর খোলা প্রান্তরে পৌঁছায় বাচ্চারা। এমা পকেট থেকে
থেকে নরমানের দেওয়া গোপন কলমটির বোতাম চাপতেই বাতাসে ভেসে ওঠে একটি হোলোগ্রাম ম্যাপ, সাথে উইলিয়াম মিনার্ভার বার্তা, বাইরের দুনিয়ায় তোমাদের স্বাগতম, পথ কঠিন তবে আশা ছেড়ো না। নরমান পাশে না থাকলেও তার বুদ্ধিতেই আজ তারা মুক্ত। তখন সবার হাত শক্ত করে ধরে এমা বলে, এটাই আমাদের নতুন শুরু। আর এরই মধ্যে দিয়ে গল্পটির সমাপ্তি ঘটে। তো ভিউয়ার্স, গল্পটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। গুড বাই।